নমস্কার। এই মুহূর্তে জবাব চাই বাংলাতে অত্যন্ত বড় বিতর্ক, যে বিতর্কটা আজ আমি শুরু করছি যোগী আদিত্যনাথের কথা দিয়ে। যোগী আদিত্যনাথ খুব সিম্পল একটা ফান্ডা বলেছেন। যোগী আদিত্যনাথ বলেছেন হিন্দুরা যে যে দেশে সংখ্যা গরিষ্ঠ, অর্থাৎ ভারতের মতন দেশ বা নেপালের মতন দেশে যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে সংখ্যালঘু যারা সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা খুব সেফ থাকেন। কিন্তু যে যে দেশে হিন্দুরা সংখ্যালঘু, অর্থাৎ হিন্দুরা যে যে দেশে মাইনরিটি, মানে ধরে নিন পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরান, ইরাক, সেই সমস্ত দেশে হিন্দুদের অস্তিত্ব মুছে যায় বা তাদের ধর্মান্তরিত অর্থাৎ কনভার্ট করে দেওয়া হয় বা তাদের এক রাতের নোটিসে পালিয়ে আসতে হয়। সুতরাং যে বারবার বিতর্কটা হচ্ছে ভারত কেন হিন্দুদের হোমল্যান্ড হবে না, মানে এমন একটা দেশ যে কোনো দেশ থেকে যে কেউ যদি ঘাট ধাক্কা দিতে পারে হিন্দু হওয়ার অপরাধে হিন্দুদেরকে, তাহলে অন্তত ভারত এমন একটা দেশ থাকবে যারা আপন করে নেবে এবং তারা বলবে যে না, হিন্দুরা কি বানের জলে ভেসে এসেছে, হিন্দুরা এখানেই থাকবে। কিন্তু এটা বিতর্ক নয়। যোগী আদিত্যনাথ আজকে একটা খুব সিরিয়াস বিতর্কের জন্ম দিয়েছেন, যেটা হিন্দু বাঙালিদেরকে, হিন্দিতে একটা শব্দ আছে চেতাবনী, বাংলা করলে দাঁড়ায় সতর্ক বার্তা। যোগী আদিত্যনাথ একটা সতর্ক বার্তা দিয়েছেন, যে সতর্ক বার্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা থেকে আজ জবাব চাই বাংলা আমি শুরু করব, যেখানে বলছেন 100 জন হিন্দু এবং 5 জন মুসলিম সম্প্রদায়ের মানুষ যদি একটি জায়গায় থাকে, 100 জন এবং 5 জনের মধ্যে সুসম্পর্ক থাকে, 5 জন অন্য সম্প্রদায়ের মানুষ তারা ভালো থাকেন। কিন্তু এই জিনিসটাই যদি উল্টো হয়, অর্থাৎ 5 জন হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং অন্য সম্প্রদায়ের 100 জন মানুষ, তাহলে 5 জন হিন্দু সম্প্রদায়ের মানুষকে ক্রমশ একঘরে করা হয়, তাদেরকে বারবার বলা হয় তোমরা তোমাদের ধর্মীয় আচার পালন করতে পারবে না, লাল তাগা পড়তে পারবে না, তোমরা নিজেদের পুজো আচ্চা করতে পারবে না, এই সমস্ত কিছু বলতে হয়। এবং সেখান থেকেই বলছি সাবধান হিন্দুরা। যোগী আদিত্যনাথ আজ যে কথাটা বলেছেন তাতে আপনাদের ঘুম ভাঙবে কিনা আমি জানি না, কিন্তু যোগী আদিত্যনাথ যে কথাগুলো আজ এনআই এর পডকাস্টে বলেছেন সেটা থেকে বিতর্ক শুরু হবেই। কি বিতর্ক? যোগী আদিত্যনাথ কি বলেছেন শুনি এবং তারপর ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝাবো। 100 हिंदू परिवारों के बीच में एक मुस्लिम परिवार सबसे सुरक्षित रहता है। उसको इसके पर्व और त्योहारों को, उसको अपने सभी मजहबी कर्मों को करने के लिए, या जिस मत और मजहब या संप्रदाय या सेक्ट का अनुयायी होगा उसको उस परंपरा के अनुसार अपने सारे धार्मिक मान्यताओं या उपासना विधि को पूरी स्वतंत्रता होती है। लेकिन मैं कहता हूं 100 परिवारों के बीच में, एक हिंदू की बात तो दूर करिए, 100 मुस्लिम परिवारों के बीच में 50 हिंदू सुरक्षित रह सकता है क्या? नहीं रह सकता। अब बांग्लादेश आपके सामने उदाहरण है, इससे पहले पाकिस्तान उदाहरण था, अफगानिस्तान में क्या हुआ था। ये चीजें दिखाती हैं और होशियारी यही है कि कहीं धुआं उड़ रहा हो या किसी को ठोकर लग रही हो तो हमें ठोकर लगे इससे पहले हम संभल जाएं। उत्तर प्रदेश में मुसलमान सबसे ज्यादा सुरक्षित है, सबसे ज्यादा सुरक्षित है। अगर हिंदू सुरक्षित है तो वह भी सुरक्षित है। খুব সিম্পল কথা, হিন্দুরা যদি সুরক্ষিত থাকে অন্যরাও সুরক্ষিত থাকবে। হিন্দু যদি বেঁচে থাকে, হিন্দুরা যদি অক্ষত থাকে, ভারতও অক্ষত থাকবে। কারণ ভারতবর্ষের প্রাণ হিন্দুত্বের ওপর নির্ভর করছে। হিন্দুত্ব যদি থাকে, হিন্দুত্ব যদি বাঁচিয়ে রাখা যায়, যদি গজওয়াতুল হিন্দ বলে যে কথাটা জিহাদিরা বারবার বলছেন যে বাংলায় বা ভারতবর্ষে গজওয়াতুল হিন্দ হবে, অর্থাৎ ইসলামিক স্টেট তৈরি হবে, আগ্রাসী একটা মনোভাব, এটা যদি রুখে দেওয়া যায় তাহলে হিন্দুরা বেঁচে যাবে। কিন্তু হিন্দুরা কি সত্যি বাঁচবে? আমি পিসিআরকে বলবো বাংলাদেশে যা যা হচ্ছে সেগুলো আমরা দেখাবো, কিন্তু বাংলাদেশে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যোগী আদিত্যনাথ। এবং খুব সুন্দর একটা কথা বললেন যোগী আদিত্যনাথ, বললেন যে দূরে কোথাও আগুন লাগলে বা ধোঁয়া দেখা গেলে আমরাও অন্য গ্রামের লোকেরা সতর্ক হই। আর বাংলাতে আমরা একটা কথাই বলি যে কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। আমরা বাংলাদেশকে দেখে, বাঙালি হিন্দু যারা পশ্চিমবঙ্গে রয়েছি তারা দেখে শিখবো না, আমরা ঠেকে শিখবো কাশ্মীরি পণ্ডিতরা যেভাবে শিখেছিল, না আমরা ঠেকে শিখবো যেভাবে জম্মুর হিন্দুরা শিখেছিল, না আমরা ঠেকে শিখবো যেভাবে একটা সময় সম্ভলে অনেক হিন্দুরা ছিল, সম্ভলে হরিহর মন্দির ছিল, হরিহর মন্দির যেভাবে সম্ভলে ছিল, অযোধ্যাতে রাম মন্দির ছিল, সেগুলোকে গুড়িয়ে দিয়ে অন্য কিছু তৈরি করা হলো, অন্য ভাবাবেগকে চাপিয়ে দেওয়া হলো।
পশ্চিমবঙ্গে কেন এই কথাগুলো আমরা বলছি? আমরা ঘরপোড়া গরু, আমরা সিঁদুরে মেঘ দেখছি। তার কারণ পশ্চিমবঙ্গে প্রতিদিন এই মুহূর্তে যখন আমি কথা বলছি আপনাদের সাথে, সেই মুহূর্তেও হয়তো কোনো হিন্দুকে কনভার্ট করে দেওয়া হচ্ছে সেরকম অভিযোগ উঠছে, নয়তো লাভ জিহাদের শিকার হচ্ছে কোনো হিন্দু বাঙালি মেয়ে, নয়তো যেটা মারাত্মক ভোট জিহাদের শিকার। ভোট জিহাদটা কি? অর্থাৎ বেছে বেছে হিন্দুদের নাম বাদ দিয়ে দেওয়া, এবং এই মুহূর্তেও আমরা যখন কথাগুলো বলছি তখন এই ব্রেকিং নিউজ আপনাদের শুনতে হবে, দেখতে হবে। তার কারণ এর থেকে বড় ব্রেকিং নিউজ কিছু থাকতে পারে না। এই মুহূর্তে ফুল ব্রেকিং নিউজ, বেছে বেছে হিন্দুদের নাম বাদ দিয়ে দেওয়া রিপাবলিক বাংলার লাগাতার খবর। এবার কৃষ্ণনগরে 98 জন হিন্দু ভোটারের নাম বাদ, রিপাবলিক বাংলা সবচেয়ে বড় কভারেজ। আমরা লাগাতার এই খবরে ছিলাম সকাল থেকে। 98 জন হিন্দু বাঙালি, 98 জনকে নোটিশ পাঠিয়েছে কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের ভিডিও। হিন্দু শূন্য করাই কি লক্ষ্য ইন্ডি জোটের? আজ তার জবাব বাংলার মানুষ চায়। হিন্দুদেরকে কেন বেছে বেছে টার্গেট করে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে? আজ ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে হিন্দু, বিশেষ করে প্রান্তিক সম্প্রদায়ের একেবারে হিন্দু মানুষজনকে, হিন্দু ভোটারদেরকে বাদ দেওয়া হচ্ছে। হিন্দুদেরকে কনভার্ট করার অভিযোগ উঠছে, হিন্দু মেয়েদের বিরুদ্ধে লাভ জিহাদ করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। এই সমস্ত কিছু কেন হবে? হিন্দু শূন্য করার প্ল্যান হচ্ছে পশ্চিমবঙ্গকে। আমরা রুখে দেবো এই প্ল্যান। দিলীপ ঘোষ বিজেপি নেতা এই মুহূর্তে কি বলেছেন শুনবো। না, আমি এই আব্দুল শেখকে বলছি যে কত বাংলাদেশি ভোটার নিয়ে তুমি বসিয়েছো এখানে, রোহিঙ্গা অনুপ্রবেশকারী, সেগুলো চাপা দেওয়ার জন্য নাটকবাজি ধরা পড়ে যাচ্ছে। খুঁজে খুঁজে হিন্দুদের নাম দেওয়া হচ্ছে। আমি ওদেরকে কিছু বলবো না, এটা ওদের ব্যবসা, এটা হচ্ছে এজেন্ট, বাংলাদেশি এজেন্ট, এটাকে বাংলাদেশ করার জন্য দিদির হয়ে কাজ করছে। কৃষ্ণনগরে যারা জাগ্রত জনতা, তারা বিজেপিকে বারবার জেতান, তাদেরকে বলবো সতর্ক থাকুন। আপনার দেশ, আপনার জমি বাড়ি, আপনার মা বোনের সম্মান সব লুট করে নেবে এরা। বাংলাদেশে যে ঘটনা ঘটছে, মন্দির ভাঙা হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, এপার বাংলায় মন্দির আর মূর্তি ভাঙা হচ্ছে, এই দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আর হিন্দুদেরকে দোষী সাব্যস্ত করে তার বাড়ি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে। জনতাকে জাগ্রত হতে, বাকি ভারতীয় জনতা পার্টি হিসাব বুঝে নেবে। আব্দুল রহিম বক্সি, কংগ্রেস নেতা আব্দুল রহিম বক্সি, তারও নিশ্চয়ই বক্তব্য থাকবে। আব্দুল সাহেব কি বলছেন একবার শুনবো। দিলীপ ঘোষ যে কথাগুলো বলেছেন, আব্দুল সাহেবের ভার্সনটাও আমাদের শোনা উচিত, শুনি। 6/1/2025 নতুন ভোটার লিস্ট ফাইনাল রূপ পায় এবং প্রকাশ পায়। ওই ভোটার লিস্ট যখন আমরা স্ক্রুটিনি করি তখন দেখতে পারি প্রথমবারের জন্য ভোটার হয়েছেন 70 বছরের বৃদ্ধা, 75 বছরের বৃদ্ধা, 68 বছরের বৃদ্ধা, 45 বছরের পুরুষ, 17 বছরের পুরুষ, এরকম 98 জনকে আমরা চিহ্নিত করতে পেরেছি প্রাথমিকভাবে। এবং তাদের এই চিহ্নিতকরণের পরে লিখিত আকারে গত 13ই মার্চ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয়কে আমরা লিখিত আকারে অভিযোগ দায়ের করি। সংখ্যালঘু হতে 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 বিলুপ্ত হয়ে যাবে হিন্দুরা। যোগী আদিত্যনাথ বিতর্ক উস্কে দিয়েছেন। যারা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন তাদের কাছে যাব। দীপাঞ্জন চক্রবর্তী মুম্বাই থেকে রয়েছেন, এবং এই মুহূর্তে চন্দ্রচূড় ঘোষ গবেষক এবং লেখক রয়েছেন গুরগাঁও থেকে। এর পাশাপাশি অমর দত্ত নাগরিক শংসাপত্র প্রাপক, অর্থাৎ একটা সময় বাংলাদেশে ছিলেন এবং এখানে সিএ এর কল্যাণে তিনি আমাদের একজন ভারতীয় একজন হিন্দু বাঙালি, তাকে ধর্মান্তরিত হতে হয়নি, তিনিও আমাদের সাথে রয়েছেন। কিন্তু এ সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো, ওনাদের সাথে কথা বলবো, কিন্তু তার আগে আমি নির্দিষ্টভাবে বাংলাদেশে যোগী আদিত্যনাথ খুব সিম্পল একটা ফান্ডা বলেছেন। যোগী আদিত্যনাথ বলেছেন যে যে জায়গাতে হিন্দুরা সংখ্যাগুরু, অর্থাৎ হিন্দুরা যেখানে মেজরিটি, আর যেখানে যেখানে হিন্দুরা মেজরিটি যে দেশগুলোতে, সেখানে সংখ্যালঘু মাইনরিটিরা ভালো থাকে। মাইনরিটিদের ধর্ম পরিবর্তন করতে বলা হয় না, মাইনরিটিদের বলা হয় না না তুমি এভাবে তোমার ধর্ম পালন করবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঠিক উল্টোটা হলে, অর্থাৎ হিন্দুরা যেখানে যেখানে মাইনরিটি হয়ে পড়ে, আমরা ইরাক দেখেছি, আমরা আফগানিস্তান দেখেছি। আফগানিস্তান একসময় গান্ধারী দেবীর রাজত্ব ছিল, কান্দাহারটা এসছে গান্ধার থেকে। একটা সময় কশ্যপ মুনির দেশ ছিল কাশ্মীর। সে সমস্ত কিছু হিন্দুদেরকে সেখানে সংখ্যালঘু করতে 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 একটা সময় তাদেরকে কনভার্ট করে দেওয়া হলো। তারপরে হিন্দুরা অন্যান্য জায়গায় চলে গেল। আমরা পাকিস্তান দেখেছি, এখন 1%। পাকিস্তানে হিন্দুরা এখন 1%। আর বাংলাদেশ আমরা দেখছি চোখের সামনে 20 থেকে 7% বাংলাদেশ পপুলেশন। এরকম পরিস্থিতি যেন না হয়, আমি বারবার বলছি।
আমরা অর্থাৎ যোগী আদিত্যনাথ যে কথাগুলো বলছেন সেই কথায় আমরা এখনো যদি সিঁদুরে মেঘ না দেখি, তাহলে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি যারা রয়েছেন, এই যে যেভাবে নাম কেটে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে, যেভাবে হিন্দুদেরকে বেছে বেছে আইডেন্টিফাই করে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু এক একটা করে ইঙ্গিত। বাংলাদেশে হিন্দুরা মাইনরিটি হলে কি হতে পারে, এক দেখি। বাংলাদেশে হিন্দুরা বা যে কোনো দেশে হিন্দুরা মাইনরিটি হলে কি হতে পারে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি। হিন্দু মহিলাদের আর্তনাদ, মন্দির ভেঙে দেওয়া, বা খুব সহজ জিনিস, বাংলাদেশে ইসলামী রাজ কায়েম করার জন্য, খিলাফত প্রতিষ্ঠা করার জন্য যারা জেহাদি তারা রাস্তায় নেমেছে, এবং এর আগেও বারবার বলা হয়েছে লাল তাগা পড়বে না, শাখা সিঁদুর পড়বে না, সিঁদুর তুমি পড়বে না। কেন ভাই? কোনোদিন দেখেছেন যে দেশগুলোতে হিন্দুরা মেজরিটি, তারা এই ধরনের কথা মাইনরিটিদের ওপর চাপিয়ে দিয়েছে? যোগী আদিত্যনাথ হয়তো বলা স্টাইলটা অন্য ধরনের, কিন্তু ভুল বলেন না। যোগী আদিত্যনাথ বলছেন, কি বলছেন আমি পিসিআরকে বলবো আরেকবার একটু শোনাতে, কি বলছেন আরেকবার, যে প্রাথমিক বাইটটা সেটা একবার শুনি। 100 हिंदू परिवारों के बीच में एक मुस्लिम परिवार सबसे सुरक्षित रहता है। उसको इसके पर्व और त्योहारों को, उसको अपने सभी मजहबी कर्मों को करने के लिए, या जिस मत और मजहब या संप्रदाय या सेक्ट का अनुयायी होगा उसको उस परंपरा के अनुसार अपने सारे धार्मिक मान्यताओं या उपासना विधि को पूरी स्वतंत्रता होती है। लेकिन मैं कहता हूं 100 परिवारों के बीच में एक हिंदू की बात तो दूर करिए, 100 मुस्लिम परिवारों के बीच में 50 हिंदू सुरक्षित रह सकता है क्या? नहीं रह सकता। अब बांग्लादेश आपके सामने उदाहरण है, इससे पहले पाकिस्तान उदाहरण था, अफगानिस्तान में क्या हुआ था। ये चीजें दिखाती हैं, और होशियारी यही है कि कहीं धुआं उड़ रहा हो या किसी को ठोकर लग रही हो तो हमें ठोकर लगे इससे पहले हम संभल जाएं। उत्तर प्रदेश में मुसलमान सबसे ज्यादा सुरक्षित है, सबसे ज्यादा सुरक्षित है। अगर हिंदू सुरक्षित है तो वह भी सुरक्षित है। যোগী আদিত্যনাথ এই কথাগুলো বলছেন, এবং তার পাশাপাশি খুব ভয়ের জিনিস যেটা, তা হলো বাংলাদেশে তো এরকম ঘটনা ঘটেছে। বাংলাদেশে যা হচ্ছে সেটার আঁচ বাংলায় পড়বে কি পড়বে না, এই হাইপোথেটিক্যাল জায়গায় আমি যাব না, কিন্তু বাংলাদেশে এই আগুনটা দেখতে পেয়ে যোগী আদিত্যনাথ বলছেন দূরে ধোঁয়াটা দেখতে পাচ্ছি, সেই ধোঁয়া দেখেও আমরা দেখে শিখবো না, থেকেও শিখবো না। এটা হিন্দু বাঙালিরা এভাবেই ক্যাজুয়ালি সেকুলার 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 জপনাম করতে করতে চালাতে পারবে তো? জেলায় জেলায় হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেলে হিন্দুরা বাঁচবে তো? আজ তার জবাব বাংলার মানুষ চায়। দেখুন, বাংলাদেশের লাল তাগা পড়লেও বলে দেওয়া হচ্ছে এদের ভারত ভাগা, হাতে যাদের লাল তাগা এদের ভারত ভাগা। হিন্দু মেয়েরা প্রতিবাদে গর্জে উঠেছে। কাল পশ্চিমবঙ্গে হিন্দুদেরও এভাবে প্রতিবাদে গর্জে উঠতে হবে না তো? যেভাবে হিন্দুদের নাম বাতিল করে দেওয়ার চেষ্টা হচ্ছে, একটা ভোট জেহাদ করা হচ্ছে বলে বিজেপির নেতারা বলছেন। শুনি। যে হাতে যাদের লাল তাগা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা, শুনেছেন? এই নিউজটাকে কভার করেছেন। এইটা এর মানে কি? হাতে লাল তাগা কাদের থাকে? অবশ্যই সনাতনীরা হাতে লাল তাগা পরে। আপনাদের মুখ দিয়ে স্লোগান এসেছে, মানে আপনি বলতে মিডিয়া না, মানে যারা স্লোগান দিয়েছেন সুন্দরভাবে এই শাহবাগে মিছিল দিয়েছে, হাতে যাদের লাল তাগা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা। ভাই, আমরা ভারত থেকে এসেছি, আমাদের কেন ভারত পাঠাতে হবে? আমাদেরকে এই দেশে জন্ম হয়নি?
যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। দীপঙ্কর সরকার বিজেপি মুখপাত্র রয়েছেন, রাজু ঘোষ রাজনৈতিক কর্মী রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা রয়েছেন, চন্দ্রচূড় ঘোষ গবেষক রয়েছেন, লেখক, এবং তার পাশাপাশি যিনি এই মুহূর্তে সেন্টার অফ অ্যাট্রাকশন অমর দত্ত নাগরিক শংসাপত্র পেয়েছেন, যিনি অর্থাৎ সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন এই মুহূর্তে পেয়েছেন অমরবাবু। অমরবাবু, আপনাকে শুভেচ্ছা জানাতে পারি। আশা করি যে আপনি ভারতের আর 5 জনের মতন 140 কোটির এই সুপার পাওয়ারের একজন। এখন বাংলাদেশ থেকে চলে আসতে হলো কেন? অমরবাবু, আপনারা নিশ্চয়ই দেখছেন বিভিন্ন পত্রপত্রিকায়, আপনারা 1947 সালের দেশভাগের ঘটনা আমরা জানি না, কিন্তু 1971 সালে যেটা ঘটেছে বা বিভিন্ন এর পরবর্তীতে যে পরিস্থিতি হয়েছে আমরা অনেক দৃশ্য চোখে দেখেছি, এবং তখনই মনে হয়েছে যে এখানে আমাদের থাকার মতো উপযুক্ত জায়গা নয়। আপনাদের বাংলাদেশে আমার কোথায় ধর্ম বাড়ি ছিল? বাঁচাতে, আমার পরিবারকে সুরক্ষিত রাখতে, আমার সন্তানের ভবিষ্যৎ তৈরি করতে আমাকে অন্যত্র যেতেই হবে। আমাদের ছিল চট্টগ্রামে। চট্টগ্রাম তো চট্টগ্রাম তো দারুণ জায়গা। চিটাগংয়ের মানুষ চট্টগ্রাম থেকে হঠাৎ পশ্চিমবঙ্গে চলে এলেন, একদম সিএ সার্টিফিকেট ইস্যু করা হলো। মানে বাংলাদেশে হিন্দুরা বা চট্টগ্রামে তো একটা সময় শুনেছি আমি হিন্দুরা মেজরিটি ছিল, চট্টগ্রাম তো আমাদেরই হওয়ার কথা ছিল এক সময়। মানে চট্টগ্রামে বা বাংলাদেশে হিন্দুদের অবস্থা তার মানে ভালো নয়। একদম যেটা বলছেন সেটা সত্যি বলছেন। আপনারা জানেন যে বীর বিপ্লবী সূর্য সেনের বাংলা, সেই বাংলা অনেক ঐতিহ্যের সাক্ষী আছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব বাংলা থেকে দিয়েছে। আজকে যখন ভারতবর্ষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিল, হিন্দুদের একটা অগ্রণী ভূমিকা ছিল। মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে কল্পনা দত্ত, লোকনাথ বল, অর্ধেন্দু গুহ, অনেক বিপ্লবী তারা ছিলেন। তারা দেখেছিলেন দেশটা ভাগ হওয়ার পরে সবাই জাতি ধর্ম নির্বিশেষে সবাই নিরাপদে দেশে থাকবে। কিন্তু 1971 পট পরিবর্তনের ফলে ওখানে যা হয়েছে, হিন্দুরা বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে, বঞ্চিত হয়েছে, সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো সেখানে থাকতে হচ্ছে। কোনো ব্যক্তি স্বাধীনতা নেই, আইনি আশ্রয় পাওয়া যায় না, জোর করে জমি লুট করা হচ্ছে, জোর করে ধর্মান্তরণ করা হচ্ছে, জোর করে হিন্দু সম্পত্তি ছিঁড়ে নেওয়া হচ্ছে। এই নানা রকম শারীরিক, মানসিক, আর্থিক নির্যাতনের কারণে আজকে হিন্দুরা বাংলার সাথে বাধ্য হচ্ছে। সেটা আপনারা সবাই জানেন, পত্রপত্রিকায় টিভিতে দেখছেন। বর্তমানে বাংলাদেশের কি অবস্থা এটা কারো অজানা নয়। মানে সিএ হওয়াতে অন্তত আপনাদের লাভটা হয়েছে, এবং এই যে অস্ত্রটা এটা ভারতবর্ষ যে ব্যবহার করছে সিএ, সত্যিই তো অমর দত্তরা কোথায় যাবে? গোটা পৃথিবীর হিন্দুরা কোথায় যাবে যারা হিন্দু হওয়ার জন্যই শুধুমাত্র মার খেয়ে খেয়ে মরছে বা এক রাতের নোটিসে পালিয়ে যাচ্ছে? অমরবাবু, আমি যদি আপনাকে বলি, আমাদের এপারে একটা সেকুলার হওয়ার একটা ব্যাপার আছে। সেকুলার বোধহয় ভালো হওয়া, কিন্তু এই সেকুলার হতে গিয়ে অনেক সময় দায়টা শুধু হিন্দুদের ওপরই আসে। বিভিন্ন সময় আমরা দেখেছি যে বাংলাদেশেও এটা হয়েছে। আপনারাও নিশ্চয়ই সেকুলার ছিলেন, যতদিন না আপনাদের এক রাতের নোটিসে এপারে আসতে হয়। যারা আজকে এখানে সেকুলার নাটক করছে, আমি তাদের বিরোধী দলে তাদেরকে বলতে চাই, যদি আজকে এটা সেকুলার, যদি সেটা বাংলাদেশ সেকুলার হতো তাহলে আজকে তারা কেন ছেড়েলেন? আমি অনেক বিরোধী দলের নেতাকে জানি, তারা ভারতবর্ষের বিভিন্ন কারণে প্রতিষ্ঠিত, কেউ নেতা আছেন, কেউ মন্ত্রী আছেন, কেউ ব্যবসায়ী আছেন। তাহলে তাদের সেকুলারিজম ওখানে চলেনি। আজকে তারা এখানে সেকুলার বলছে, একটা বিশেষ সম্প্রদায়ের ক্ষেত্রে সব কিছু মাপ, আর হিন্দুদের ক্ষেত্রে তারা তখন বৈষম্য দেখায়। এটাই কি তাদের সেকুলারের নমুনা? তাদের বিচার কিন্তু দ্বিচারিতা তারা করছে, বিশেষ করে হিন্দুদের সাথে। এখানে যারা হিন্দুরা আছে তারা এখানে সমান অধিকার পাচ্ছে না, তারা সরকারি কাজ পাচ্ছে না, তারা বিভিন্নভাবে বঞ্চিত। আজকে প্রশাসনিক ক্ষেত্রে তারা অসহযোগিতা করে। আজকে আমি বারবার বলছি, কেউ পাসপোর্ট করতে গেলে তার পরিবারের সবার কাগজ চায়, তার জন্মের সার্টিফিকেট চায়। আপনার বাবা কোথায় জন্মেছিল, বাবার জন্মের সার্টিফিকেট নিয়ে আসুন, আপনার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট নিয়ে আসুন। এই ধরনের বিভিন্নভাবে হ্যারাস করে, এবং পুলিশ তাদেরকে একটা জুলুমবাজি করে চাঁদা তোলার চেষ্টা করে। আজকে একটা লোক একটা পাসপোর্ট করতে গেলে ধরনের হয়রানি হয়। বিভিন্ন সরকারের সুবিধা নিতে গেলে সেখানে সবসময় আপনি বাংলাদেশি, এই যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে করে রাখা, এটা বৈষম্য নয় কি? কেন এটা হবে? আজকে কার দোষে আজকে আমাদের শরণার্থী হতে হলো? 1947 সালের দেশটা কেন ভাগ হলো? আজকে যারা সেকুলারে গান গায়, তাহলে তারা ধর্মভিত্তিতে 1947 দেশটা ভাগ না করলে আজকে পাকিস্তান হতো না, আজকে বাংলাদেশ হতো না, আজকে আমাদের উদ্বাস্তু এখানে আসতে হতো না। আমরা কার অপরাধে আমরা আজকে উদ্বাস্তু হলাম?
ওখানেও নির্যাতনের শিকার, এখানে আমরা বঞ্চনার শিকার হচ্ছে। কেন? কি অপরাধ? আমাদের কি অপরাধ ছিল? আজকে এদেশের বিগত কোনো সরকার ভাবেনি যে তারা কখনো ভাবেনি যে যারা ওখান থেকে উদ্বাস্তু হয়ে এসছে তারা যেন এখানে সমান নাগরিক অধিকার পায়, শিক্ষিত লোকেরা যারা তারা যেন এখানে চাকরি পায়, তারা যেন এখানে বহাল হয়ে থাকতে পারে, তার জন্য কোনো ব্যবস্থা হয়নি। একটা দ্বিচারিতা, একটা বৈষম্যমূলক আচরণ, একটা বিমাতাসুলভ আচরণ এখানে করছে। আজকে এত বছর কেন লাগলো? আমি 35 বছর পরে, আমি 90 সালে আমি এখানে এসেছি, আজকে 35 বছর পর নাগরিকত্ব সার্টিফিকেট পেলাম এবং আমরা সেলিব্রেট করব। আপনার মতন বাংলাদেশ থেকে যারা যারা এসেছেন এবং যারা যারা সিএ এর মাধ্যমে আমাদের 140 কোটির একজন, তাদের প্রত্যেককে বলবো, হিন্দুদেরকে বলবো যে সারা পৃথিবীতে কেউ থাকুক বা না থাকুক, আপনাদের ভারত বলে একটা হোমল্যান্ড ছিল, হয়তো অফিসিয়ালি আজ নেই, কিন্তু আনঅফিসিয়ালি ভারত হিন্দুদের হোমল্যান্ড হিসেবেই হয়তো আপনাদের জন্য অক্ষত থাকবে। আমি বাকিদের কাছে যাওয়ার আগে অমরবাবু খুব ইম্পর্টেন্ট একটা কথা বললেন। অমরবাবু বললেন যে নেতাদের একটা অদ্ভুত সেকুলারিজম আছে, পশ্চিমবঙ্গের নেতাদের বা সাধারণ মানুষের। তারা সব কিছু বলে, আমাদের সুপুরি গাছ ছিল, আমাদের বাগান ছিল, গোল্লাচুটের মাঠ ছিল, আমাদের পোষা মেনিবেড়াল ছিল, আমাদের তুলসীতলা ছিল, আমার ক্ষেত ভর্তি ফসল ছিল, আমার দাদু ছিল, ঠাকুরদা ছিল, রহিম চাচা ছিল, বন্ধু ইয়াকুব ছিল, অমল ছিল, কুসুম ছিল, সব ছিল। কিন্তু কেন ওপারের সব কিছু ছেড়ে এপারে আসতে হয়েছিল? রিপাবলিক বাংলার চোখে চোখ রেখে সমস্ত রাজনৈতিক নেতাদেরকে প্রশ্ন করছে যে আমরা সব কিছু বাদ দিয়ে দিচ্ছি, মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের যারা মুখ্যমন্ত্রী হয়েছিলেন তারা কেন পূর্ববঙ্গের মানুষ হওয়ার পরেও পশ্চিমবঙ্গে এসে রাজনীতিটা করতে হয়েছে? পূর্ববঙ্গে শেখ মুজিবুর রহমান যেভাবে রাজনীতিটা করেছিলেন তারা কেন রাজনীতিটা করতে পারেননি? এই মুহূর্তে যে ছবিগুলো আমি দেখাবো ফুল ফ্রেমে এবং 30-70 যে ছবিগুলো দেখাবো, দেখুন কেন ওপার ছেড়ে এপারে আসতে হয়েছিল প্রফুল্ল ঘোষকে। মালিকান্দা ঢাকার ভূমিপুত্র প্রফুল্ল ঘোষ আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন। কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন? পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী কেন হওয়া গেল না? আজ তার জবাব বাংলার মানুষ চায়। এরপরে প্রফুল্ল সেনহাটি খুলনার মানুষ ছিলেন। খুলনার এক দাপুটে যুবক, এক যুব নেতা, তাকে কেন খুলনাতে রাজনীতি ছেড়ে পশ্চিমবঙ্গে রাজনীতি করতে হলো, কলকাতায় রাজনীতি করতে হলো? জবাব চাইছে বাংলা। বিধানচন্দ্র রায়, ডাক্তার বিধানচন্দ্র রায় শ্রীপুর খুলনার মানুষ ছিলেন। বিধানচন্দ্র রায় কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারলেন না? কেন পূর্ববঙ্গের তিনি মুখ্যমন্ত্রী হতে পারলেন না? আজ তার জবাব বাংলার মানুষ চায়। যারা সেকুলার তাদেরকে এই জবাব দিতে হবে। সিদ্ধার্থ শঙ্কর রায় এবার বাংলায় এসে ইমার্জেন্সির সময় সবচেয়ে বড় ভূমিকা, কেন তাকে পালন করতে হলো? কেন পূর্ববঙ্গে তিনি রাজনীতিটা করতে পারলেন না? কেন হাসারা, ঢাকার হাসারা বলে একটি জায়গা ছিল, অনেকেই স্মৃতি রোমন্থন করবেন, আমার পূর্বপুরুষরাও ঢাকার ছিলেন, বারুদি গ্রামের। সেরকম হাসারা ঢাকার মানুষ থাকা সত্ত্বেও কেন আমাদের পরিবারের মতন সিদ্ধার্থ শঙ্কর রায়ের পরিবারকে এপারে আসতে হয়েছিল? কে জবাব দেবে? এসএফআই দেবে, ডিওয়াইএফআই দেবে, সিপিএম দেবে? বড় বড় লেকচার মানে সেকুলারিজম তারা একের পর এক ডায়লগবাজি করে। সিদ্ধার্থ শঙ্কর রায়ের পর জ্যোতি বসু, কোন সিপিআইএম এর নেতা, কোন সিপিআই এর নেতা এই প্রশ্নের উত্তর দেবে? বারুদি গ্রাম ঢাকা, যার কথা কিছুক্ষণ আগে বলছিলাম, আমার পূর্বপুরুষই বারুদি গ্রাম ঢাকার। জ্যোতি বসু বা আমার পূর্বপুরুষকে কেন এপারে এসে ভিটেমাটি নতুন করে বানাতে হলো? জ্যোতি বসু কেন বাংলাদেশে? জ্যোতি বসুর কি কোনো ধরনের কোনো শিক্ষাগত যোগ্যতা কম ছিল? কেন শেখ মুজিবুর রহমানের জায়গায় জ্যোতি বোস বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারলেন না? বা বুদ্ধদেব ভট্টাচার্য এত সংস্কৃতি, এত শিক্ষা নিয়ে কেন কলকাতায় আমাদের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হলেও পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারলেন না? এই নামগুলো পারল না রাজনীতি করতে ওপার বাংলায়। কেন তাদের পরিবারকে এপার বাংলায় চলে আসতে হয়েছিল? চন্দ্রচূড় ঘোষ, এর উত্তর আছে? এর উত্তর তো ছোট করে এক কথা দেওয়া যায় না। সমস্যা হচ্ছে যে এমন একটা যে বিভেদ সৃষ্টি করার যে মানসিকতাটা, সেটা শুরুই হয়েছে, মানে আমরা দেখেছি মুসলিম লীগ গোড়াপত্তন হয়েছে সেই আলাদা করে থাকার একটা মানসিকতা নিয়ে, যে স্বাধীনতা হলে ব্রিটিশরা চলে গেলে আমরা হিন্দুদের দ্বারা ডমিনেটেড হব, এই একটা মানসিকতা থেকে মুসলিম লীগটা ধীরে 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 সেই আলাদা থাকার, এখন তো আর টু নেশন থিওরি বলা যায় না, এখন ডিফারেন্ট নেশন থিওরি যেটা, সেইটাও ধরে রেখেছে কিছু র্যাডিক্যাল অ্যাগ্রেসিভ সেগমেন্ট,
এবং আনফর্চুনেটলি আমাদের দেশের দুর্ভাগ্য যে সেই ধরনের কিছু লোককে নেতৃত্বের স্থানে একটা পুরো কমিউনিটিকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে, এবং যাদের আমরা সেকুলার বলি সেই সেকুলার রাজনৈতিক নেতারা সেই র্যাডিক্যাল সেগমেন্টগুলোকেই প্রাধান্য দেন এবং তাদের কথা অনুযায়ী একটা গোটা কমিউনিটিকে ডিফাইন করেন। ফলে আজকে যেটা আমাদের একান্ত প্রয়োজন যে এই র্যাডিক্যাল অ্যাগ্রেসিভ যে ইসলামিক একটা সেগমেন্ট রয়েছে, যাদের কথা শুনে একটা পুরো মুসলিম কমিউনিটিকে একটা ব্রাশে পেন্ট করার চেষ্টা করছে, তাদেরকে আলাদা করা। এবং এই যে আমাদের একটা যে স্বাধীনতা যে স্বপ্নটা ছিল, একটা দেশ তৈরি হবে যেখানে একটা নেশন হবে, সেখানে সবাই মানে ওই যে রবীন্দ্রনাথের এই মহামানবের সাগর তীরে, তো এখানে যে সবাই মিলে এক মানে সব খুন দল পাঠান মহল এক দেহে হতো লীন, সব খুন তো এক দেহে লীন হয়ে গেল, কিন্তু পাঠান মোগলকে যে আলাদা করে এখনো অব্দি রাখার চেষ্টা হচ্ছে, তারা কি এক দেহে লীন হয়েছেন বা হতে দেওয়া হচ্ছে? আমি যেটা দেখছি সেটা যে একটা সেগমেন্ট যারা লিডারশিপে রয়েছে তারা কিন্তু হতে দিচ্ছে না, এবং এই প্রবণতাটাকে আটকে এটাকে সাইডলাইন করে আমাদের কিন্তু সেই আবার ওড়ার কথায় ফিরে যেতে হবে। চন্দ্রচূড় দা, আপনি আমার সঙ্গে থাকুন, আমি দীপঙ্কর সরকারের কাছে যাব, কিন্তু দীপঙ্কর সরকার বা দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাওয়ার আগে, রাজু ঘোষের কাছে যাওয়ার আগে আমি দুজন মুখ্যমন্ত্রী, আমি তো আগের মুখ্যমন্ত্রীদের কথা বললাম, এবার দুই রাজ্যের দুই মুখ্যমন্ত্রী। এক রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হিন্দুদেরকে সরাসরি বলে দেন কিছু হিন্দু ঝামেলা পাকাবে, ঝামেলাবাজ হিন্দুদের তালিকা বাংলাতে খোঁজা হয় যারা রামনবমীতে নাকি ঝামেলা পাকাবে। আরেক রাজ্য, যে রাজ্যে হ্যাঁ সত্যি হিংসার সবচেয়ে বড় বড় ঘটনাগুলো বা অযোধ্যার ঘটনা, সম্ভলের মতন ঘটনা সব উত্তরপ্রদেশে হয়েছে, সেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমাদের রাজ্যে আমরা এসওপি তৈরি করে রেখেছি, অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। এরকম ধরনের ঘটনা ঘটলে, রামনবমীতে ঝামেলা করলে বা কেউ যদি চেষ্টা করে হোলির দিন ঝামেলা করবে, আমরা ধর্ম দেখে বিচার করি না, আমরা এনকাউন্টার করলে ধর্ম বর্ণ জাত পাত নির্বিশেষে সেই কাজগুলো করি রাজ ধর্ম পালন করার জন্য। দুই মুখ্যমন্ত্রীর দুই ভাষা শুন। মুসলিম সম্প্রদায়ের মানুষ ভোট মেশিনারিটা কন্ট্রোল করে এবং উৎসবের মেজাজে তারা করে। যে বললাম ঘুগনি মুড়ি খেয়ে সকাল 6টার মধ্যে বুথে চলে আসে। সারা হুমায়ুন কবিরের এই বক্তব্যটা পিসিআর থেকে চালানো হয়েছিল। হুমায়ুন কবিরের বক্তব্যের অংশে আমরা যাব, কিন্তু তার আগে দুই মুখ্যমন্ত্রী কি বললেন একবার শুনবো। এই মুহূর্তে একটা যান্ত্রিক গোলযোগ সম্ভবত হচ্ছে, আমি সরাসরি দীপঙ্কর সরকারের কাছে যাব এবং তারপর বাইটগুলো শুনবো। দীপঙ্কর দা, যোগী আদিত্যনাথ বলছেন, বলুন। হ্যাঁ দেখুন, আজকে দুই মুখ্যমন্ত্রী দুই রকম কথা বলছেন, একটা কারণ আছে। কারণ যোগী আদিত্যনাথ যে কাজটা করছেন সেটা ধর্ম, সনাতন ধর্ম রক্ষার এবং ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার যে বিধান আছে সেটাকে রক্ষা করার জন্য। অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে কথাটা বলছেন যে রামনবমীর দিনে মিছিল বেরোয় গন্ডগোল পাকানোর জন্য, তিনি এই বাংলার সনাতনীদের আঘাত করার জন্য, বিশেষজ্ঞ সম্প্রদায়কে তুচ্ছ করার জন্য কি তিনি রেড রোডের নামাজের অনুষ্ঠানে দাঁড়িয়ে বলছেন যে এরা কোনো গন্ডগোল করে না নামাজের ঈদের মধ্যে, অর্থাৎ এরা কোনো গন্ডগোল করে না রমজান মাসে। অথচ আমরা দেখতে পাচ্ছি একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই বাংলায় এই দোষণ করার জন্যই দুর্গাপুজোর বিসর্জন পিছিয়ে যায়। আমরা দেখতে পাই বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, কার্তিক পুজো, এমন কোনো পুজো নেই যে পাপ নেই যে পুজোয় এই বিশেষ সম্প্রদায়ের মানুষরা আক্রমণ করছে সনাতনীদের উপর। আমরা দেখেছিলাম এই বাংলায় দুর্গাপুজোর প্যান্ডেল গেরুয়া কাপড় দিয়ে করা হয়েছিল বলে সন্দেশখালীর পুজো প্যান্ডেলে গেরুয়া কাপড় খুলে ফেলা হয়েছিল। অর্থাৎ বিশেষ সম্প্রদায়কে প্রাধান্য দেওয়াই মমতা ব্যানার্জির কাজ। এবার আপনারা বলছেন বাংলার গ্রাম শূন্য। আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি। আপনার কাছে ময়ূরবাবু বলতে চাই, এই বাংলায় প্রায় 5,500 গ্রাম আছে যে গ্রামগুলো হিন্দু শূন্য হয়ে গেছে। কাদের জন্য? এই ভোট জিহাদের জন্য, লাভ জিহাদের জন্য এবং হিন্দুদের উপর, সনাতনীদের উপর আক্রমণের জন্য। আজকে গ্রামের নাম নারায়ণপুর, একটাও নারায়ণ খুঁজে পাবেন না। গ্রামের নাম রামপুর, একজনও হিন্দুও খুঁজে পাবেন না। গ্রামের নাম হচ্ছে কি ধরমপুর, একটাও হিন্দু ধর্ম পালন করার লোক পাবেন না।
গ্রামগুলো নামে আছে হিন্দুদের, কিন্তু সেখানে অবস্থান করছে ওপার বাংলা থেকে আসা ঘুষবাইটিরা, অনুপ্রবেশকারীরা, এখন বর্তমানকালে রোহিঙ্গারা, যারা এই বাংলার ডেমোগ্রাফিকে চেঞ্জ করে দিচ্ছে। একদম একদম খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বললেন দীপঙ্কর সরকার, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বললেন। আমি রাজু ঘোষের কাছে তার উত্তরটা চাইব। রাজু ঘোষ, আমি আবারও বলছি, এটা আপনি হয়তো ভাবছেন যে রাজনৈতিক বিরোধিতার জায়গা, কিন্তু এটা রাজনৈতিক বিরোধিতার জায়গা নয়। জেলায় জেলায় জনবিন্যাস যদি বদলায়, হিন্দুদের সংখ্যা কমে, জেলাগুলোতে যদি হিন্দুরা মাইনরিটি হয়ে যায়, হিন্দুরা কিন্তু বাঁচবে না। কাশ্মীরে দেখেছি, পাকিস্তানে দেখেছি, বাংলাদেশে দেখেছি, এবং এটাই যোগী আদিত্যনাথ বলছেন। এটা নিয়ে তো রাজু ঘোষ আপনাদেরও মাঠে নামা উচিত। দেখুন, তার আগে অমর দত্তবাবুর একটা প্রশ্নের উত্তর আমি দিই। অমর দত্তবাবু একটু আগে বলছিলেন যে বাংলাদেশ থেকে এসে তিনি নাগরিকত্ব পাচ্ছে এবং বাংলাদেশ থেকে তারা সকলে চলে আসছে। শোনা যাচ্ছে আমার কথা? একদম দিব্যি শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, আচ্ছা। এবার হচ্ছে যে আমাদের ভারতবর্ষের শরণার্থী বলে কোনো বস্তু নাই। অমরবাবুর নলেজের জন্য আমি বলে দিচ্ছি, ভারতবর্ষে শরণার্থী বলে কোনো শব্দ নেই। জেনেভা কনভেনশন 1951, জেনেভা কনভেনশন 1967-এ পরিষ্কারভাবে ভারত সরকার বলে দিয়েছে যে আমাদের দেশে লিগাল আর ইলিগাল আছে, এখানে কোনো শরণার্থীর কোনো গল্প নেই। অতএব আমাদের ভারতবর্ষের কোনো শরণার্থী শিবির বা শরণার্থী বলে কোনো শব্দ নেই। আর একটা সিএর মাধ্যম দিয়ে নাগরিকত্বের গল্প আপনি বলছেন, সিএতে যারা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টে যারা ছাড় পেয়েছে, শুধু তাদেরকেই নাগরিকত্বের আবেদনের কথা বলা হয়েছে, তাছাড়া কাউকে নয়। আর আপনি যতগুলো যাদের নাম বললেন, প্রফুল্ল চন্দ্র সেন থেকে শুরু করে জ্যোতি বসু পর্যন্ত, সকলেই দেখবেন যে 1971-এ ইস্ট পাকিস্তান থাকাকালীন সেই সময়কার তারা এখানকার চলে এসেছিল কেন? আমি তো সেটাই জিজ্ঞেস করছি। রাজু ঘোষ চলে এসেছিল কেন? ওপার থেকে এপারে আসার প্রয়োজনটা কি ছিল? রাজু ঘোষ, সেটাই আমি জিজ্ঞেস করছি। বাংলা যখন ওপার থেকে এপারে আসার প্রয়োজনটা কি ছিল? মানে জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু জ্যোতি বসুর এই ক্যাপাসিটি ছিল গোটা পূর্ববঙ্গ, পরবর্তীকালে যেটা বাংলাদেশ, তার প্রধানমন্ত্রী হতে পারতেন। একটা দেশের প্রধানমন্ত্রী হওয়ার মতন ক্যাপাসিটি এই মানুষগুলোর ছিল। কেন তাদের নিজেদের ভিটে মাটি ছেড়ে পশ্চিমবঙ্গে চলে আসলেন তারা? যখন শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন দেশ ভাগ হোক বা না হোক, মানে আমাদের দরকার নেই, কিন্তু বাংলাকে ভাগ করতে হবে। এই শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলাকে যখন ভাগ করে, তখন যেভাবে ভাগ করে তাদের আত্মীয় স্বজন অর্ধেক এখানে অর্ধেক ওখানে, এই ভাগাভাগির জন্য তারা বিভিন্ন সময় তাদের আত্মীয়দের কাছে চলে আসে। বাংলাদেশে থাকতেন আপনি, বাংলাদেশে পুরোটাই বাংলাদেশের মধ্যে থাকতো, এটা কি পুরোটাই বাংলাদেশের মধ্যে থাকতো? বাংলাদেশে মানুষদেরকে যাদেরকে ভোট ব্যাংক করে ভোট লুট করছেন, সেই জিনিসটা কেন্দ্র সরকার দ্বারাই এখন বন্ধ হয়ে যাচ্ছে। বাংলা থেকে পাড়ি এসেছেন শুধু মায়ের হাত ধরে। আপনার মা শাখা সিঁদুর বাঁচানোর জন্য এসেছিল, এখানে বড় মাছ খাওয়ার জন্য আসেনি। বিজেপির কি আছে? তারপরে বিজেপি কি করেছে? এই দেশের প্রধানমন্ত্রী হিন্দু, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, এই দেশের রেলমন্ত্রী হিন্দু, এই দেশের প্রত্যেকটা মন্ত্রী হিন্দু। তার সত্ত্বেও আজকে মুসলমান হিন্দু কেন? আজকে হিন্দু মুসলমান করতে হয় তাদের কিসের হয়? তারা কি করতে চায়? ভারতের প্রধানমন্ত্রী যদি ভারতের প্রধানমন্ত্রী হিন্দু, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, ভারতের প্রত্যেকটা কেন্দ্রমন্ত্রী। আচ্ছা, আমি দুজনকেই থামাচ্ছি এবং বারবার বলছি, বাংলাদেশে যে জিনিসগুলো হচ্ছে পশ্চিমবঙ্গে তার যদি আঁচ পড়ে, এটা ভালো হবে না। এবং সে কারণেই ভোটে যখন হিন্দুদের বেছে বেছে নাম বাদ দিয়ে দেওয়ার চেষ্টা হয়, সেটা নিয়ে কথা বলতে হয়। আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব, কিন্তু তার আগে দীপাঞ্জন চক্রবর্তী কেন এই কথাগুলো বলছি, কয়েকটা প্যাটার্ন যেন চোখের সামনে ভেসে উঠছে। এক, হিন্দুদের নাম বাদ দিয়ে দেওয়া। দুই, সংখ্যালঘু দাপুটে নেতা হুমায়ুন কবিরের নির্দিষ্টভাবে বলা রিপাবলিক বাংলাকে যে ভোটের দিন তো হিন্দুরা ঘুমাবে, আমি আমার ছেলেদেরকে দিয়ে ভোট করিয়ে নেব। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কাদের কথা বলছেন? আমি এটাও জিজ্ঞেস করেছিলাম দীপাঞ্জন দা যে তৃণমূলে হিন্দুরা কি ঘুমায়? বলছে হ্যাঁ ঘুমায়, ওরা শুধু নেতা হতে চায়, আমার ছেলেরা তো, মুসলিম ছেলেরা তো কাজটা করে। সাংঘাতিক স্টেটমেন্ট। আমি ডিসক্লেমার চালাতে বলবো, কারণ এই ধরনের স্টেটমেন্ট একটা সেকুলার দেশে বলা যায় না, কিন্তু এভাবেই তৃণমূল কংগ্রেসের কিছু দাপুটে সংখ্যালঘু নেতারা ফাংশনিং করছেন। শুনি। মুসলিম সম্প্রদায়ের মানুষ ভোট মেশিনারিটা কন্ট্রোল করে এবং উৎসবের মেজাজে তারা করে। যে বললাম, ঘুগনি মুড়ি খেয়ে সকাল 6টার মধ্যে বুথে চলে আসে, সারা দিনের মধ্যে তাদেরকে ছাড়া হয় না।
যে আজকের দিনটা ভাই তোমাদেরকে ঘুগনি মুড়ি খেয়ে ভোটটা করতে হবে। সেটা হিন্দুরা করে না? ওরা বললাম তো তাদের ঢিলেমি অলসতা, তারা মাছ ভাত খেয়ে আরাম করবে, 2 ঘন্টা আরাম করে পরে 4টের সময় এসে খোঁজ নেবে। তৃণমূলের হিন্দুরা কি আলাদা করে আপনি বোঝান না এদের যে ভাই সারাদিন ধরে করতে হবে? তাদের তো এটা করেই তারা কোনো আরো বেশি খুব আরামদায়কভাবে নেতৃত্ব পেয়ে যায়। দীপাঞ্জন চক্রবর্তী, আমি জানি রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু বাংলা এবং ভারতকে বাঁচাতে কিছু কিছু স্টেপ নিতে হবে, এবং সেই স্টেপগুলো বা অশনি সংকেতগুলো যদি আপনি বাংলার মানুষকে আজকে বলেন। দেখো ময়ূক, এই যে তোমরা যেটা বলছো, এই ভোট জিহাদের কথা বলছো, আমি তোমরা একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। মনে আছে লোকসভা নির্বাচনের আগে আমরা ঝাড়খণ্ডের পাকুড় ডিস্ট্রিক্ট জঙ্গলমহল নিয়ে কথা বলেছিলাম, যেখানে আদিবাসীরা, হিন্দুরা তারা মাইনরিটি হয়ে যাচ্ছে। এবং আমি সেদিন যে কথাটা বলেছিলাম যে ওখানে বারবারই কথাটা উঠছে যে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী সংখ্যালঘু সম্প্রদায় হাজারে হাজারে এসে পাকুড় এলাকায় বসছে, এবং সেখানকার আদিবাসী জনজাতি তারা এখন ওখানে নিতান্তই সংখ্যালঘু হয়ে গেছে। এবং তার রেজাল্ট দেখো, লোকসভায় ওখান থেকে কে গেছে সংসদে, যার নামে বহু ক্রিমিনাল কেস রয়েছে, যে জেলবন্দি, তার স্ত্রী গেছে। এবার এটা ইনডাইরেক্টলি এই জেহাদিরা, দেখো জেহাদিরা একটা দেশে যদি ভারতকে একটা অংশ দখল করার স্বপ্ন দেখে, তারা অস্ত্র নিয়ে ঢুকবে না, হয়তো কিছু লোক অস্ত্র নিয়ে ঢুকবে। তার থেকে বেশি ভয়ঙ্কর, কিছু লোককে সাদা ওই কুর্তা পায়জামা পাঞ্জাবি পরিয়ে তারা সোজাসুজি আইনসভায় পাঠিয়ে দেবেন, এবং তারা গিয়ে দেশের আইনসভাতে গিয়ে এই জেহাদিদের কথা বলবে। এবং এটার সূত্রপাত তো হয়েছে পশ্চিমবঙ্গে। সে মনে আছে তোমার সিমির ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার ইমরান, সেন্ট্রাল আইবির পরিষ্কার নোটিশ ছিল, ডসিয়ার দিয়েছিলেন তৎকালীন জয়েন্ট ডাইরেক্টর ডিসি নাথ বাংলার মুখ্যমন্ত্রীকে, এই লোকটির বিরুদ্ধে, সিমির ফাউন্ডার মেম্বারের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আছে, আপনি একে দেশের সর্বোচ্চ আইনসভা রাজ্যসভায় পাঠাবেন না। তা সত্ত্বেও কিন্তু মুখ্যমন্ত্রী পাঠিয়েছিলেন। তদানীন্তন হোম মিনিস্টার রাজনাথ সিং নিজে রিকোয়েস্ট করেছিলেন, মুখ্যমন্ত্রী শোনেননি। কিসের দায়বদ্ধতা? এই দায়বদ্ধতাটা আমরা দেখতে পাচ্ছি। আজকে অনেকে চিৎকার করবে, একটা কথা বলো ময়ূক, ভারতবর্ষে নাকি মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। তুমি হিসাব স্ট্যাটিস্টিক দেখো, বাংলাদেশে 40 বছর আগে হিন্দুর জনবসতি কত ছিল, আজকে কোথায়? পাকিস্তানে হিন্দু জনবসতি কোথায় ছিল, আজকে কোথায়? আর আজকে এই যে সেকুলাররা যারা চিৎকার করছে, তাদের এবার হিসাব দিতে বলো যে ভারতবর্ষে এই মুসলমান জনসংখ্যা বা সংখ্যালঘু, সেই মুসলমান বলতে লোকেদের আবার অসুবিধা আছে, এই সংখ্যালঘু জনসংখ্যা কোথায় ছিল, আজকে বেড়ে কোথায় গেছে? পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী 9টা জেলায় ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। যদি ভারতবর্ষ এতই সমস্যা থাকতো, কোট আনকোট জসিমউদ্দিন রহমানি বাংলার মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছিলেন, মোদীর কুশাসন থেকে বেরিয়ে আসুন, খিলাফত, নতুন স্বাধীন পূর্ব পাকিস্তান তৈরি করুন, উদাত্ত আহ্বান। আরে মোদীর কুশাসনে যদি থাকে, তাহলে একটা রাজ্যের মধ্যে 8খানা জেলায় ডেমোগ্রাফি কি করে চেঞ্জ হচ্ছে? এবং এটা কিন্তু ময়ূক ভয়ঙ্কর, এটা শুধু মন্দির মসজিদের লড়াই করে। বলুন, শুনছি। দীপাঞ্জন চক্রবর্তী, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, দীপাঞ্জন চক্রবর্তীর বোধহয় সম্ভবত নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আমি একদম দ্রুত, শুভেন্দু অধিকারী আজ জবাব চায় বাংলার এই টপিক নিয়ে যে আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, তা নিয়ে কি বলেছেন, এবং তার পাল্টা জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেসের, তিনি কি বলেছেন শুনবো। গতবারে 50 লক্ষ হিন্দু বেরিয়েছিলেন, এবারে দ্বিগুণ হবে, 2 লক্ষ লোক থাকে। সেই র্যালিতে মানুষের উন্মাদনা পুলিশ লিখিয়ে নিচ্ছে, 2 থেকে 2,500-এর বেশি আসবে না। আমি বলছি শুনবেন না, ধর্ম পালন আমার অধিকার, সংবিধানের 25 থেকে 28 নম্বর অনুচ্ছেদ বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন, কনস্টিটিউশনাল রাইট। এতে বিজেপির কোনো কৃতিত্ব নেই, যা আমরা তৈরি করেছি। আর বিজেপি আসার আগে হিন্দুরা এটা মানত না, এটা উদযাপন করতো না। রামনবমীর যে উৎসব এবং হিন্দুদের যে ভাবাবেগ, সেটাকে সম্পূর্ণভাবে শুভেন্দু অধিকারী অপমান করছেন যখন বলছেন আমি 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 করব। আমি বারবার বলছিলাম না যে 2 মুখ্যমন্ত্রী 2 মুখের ভাষা। 2 মুখ্যমন্ত্রী রামনবমীকে দুভাবে দেখছেন। এক মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি রামনবমীর সাথে হিন্দুরা ঝামেলা করবে, হিন্দুরা ঝামেলাবাজ, এটাকে বলে দিচ্ছেন। আরেক মুখ্যমন্ত্রী
তিনি বিশ্বের সবচেয়ে ভিড় যেখানে হয়েছে, সবচেয়ে বেশি ইভেন্ট যেখানে হয়েছে, সেটা 1 মাস ধরে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভলি অর্গানাইজ করেছেন। সেই মুখ্যমন্ত্রী রামনবমী নিয়ে, তার ল অ্যান্ড অর্ডার নিয়ে, বা যে কোনো ধরনের অন্য ধর্মীয় অনুষ্ঠান নিয়ে তিনি যে এসওপিগুলো দিয়েছেন, একবার নিজে মুখে শুনুন, দুজনের অ্যাপ্রোচটা দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভলি, শুনুন। ওরা কিন্তু অন্নপূর্ণা পুজোর পরেই নবমীর দিন দাঙ্গা করার চেষ্টা করবেন। আমি সবাইকে বলবো শান্ত থাকবেন। কেউ যদি একটা ইট মারে আমি পাটকেল মারবো না। দাঙ্গাও করতে পারে, দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে। প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না। আপনাকে যদি গালিও দেয়, আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন? हम लोग समय समय पे प्रशासन के साथ बैठते हैं और पहले से ही इसके लिए एक एसओपी हम लोगों ने तैयार करके रखी हुई है। और उत्तर प्रदेश पहला राज्य है जिसने माननीय उच्चतम न्यायालय के ही निर्देशानुसार धर्मस्थलों के माइक को, जो उसके परिसर के बाहर आवाज आती थी, उसको कंट्रोल कर किया है या उसको उतारा है, कंट्रोल किया है इस संवाद के माध्यम से। आप मुझे बताइए कि उत्तर प्रदेश जैसे राज्य में अगर हम कर सकते हैं तो बंगाल में क्यों नहीं हो सकता? দিবাঞ্জন চক্রবর্তী, আমি 30 সেকেন্ড আপনাকে দেব। বাংলাতে হিন্দুরা ভোট ব্যাংক নয় বলে, বা হিন্দুরা ভোট ব্যাংক হতে চায় না বলে আসলে রাজনৈতিক নেতারা এই সাহসটা পায়। 30 সেকেন্ড। দেখো, এই আজকে আমাদের লড়াইয়ের বিষয় কিন্তু মন্দির মসজিদের থেকেও বড় ভয়ঙ্কর। এটা আমাদের সর্বোচ্চ আইনসভা, বিধানসভা, রাজ্যসভা, লোকসভাকে দখল করার চক্রান্ত চলছে। এবং ওটা যদি দখল করতে পারে হিন্দুরা, কিন্তু এই ভারতবর্ষ সংখ্যালঘু হবে, তখন পালিয়ে যাবেন কোথায়? এখনো যদি হিন্দুরা যদি জাগেন না, এখনো যদি তারা রাস্তায় রুখে দাঁড়াতে না পারে, আপনি এই দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদে একজন হিন্দু একটা জমি কিনে দেখাতো, সম্পত্তি কিনে দেখাত। কাশ্মীরে আপনি 370-এর আগে পারতেন না, 370 অবলুপ্তির পরে পারছেন। বাংলা এখন 370-এর মতো অবস্থা। একদম চন্দ্রচূড় ঘোষ, 30 সেকেন্ড। হিন্দুদের নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছি আমরা না? হিন্দুদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কি হোয়াট নট টু ডু। কাশ্মীরে যা হয়েছে সেটা যেন বাংলার মানুষ না করে। এর পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে মানে আমরা যে কথাটা সেটাকে কোথায় এড়িয়ে যাচ্ছে, যে জিওপলিটিক্সে, গ্লোবাল জিওপলিটিক্সে র্যাডিক্যাল ইসলাম একটা ইস্যু, একটা বড় ইস্যু, এবং সেটা দিয়ে গোটা দুনিয়া চিন্তিত। আমি র্যাডিক্যাল ইসলামের কথা বলছি, আমি মুসলিম সমাজ বা ইসলামের কথা বলছি না। এবং সেই জিনিসটাকে অগ্রাহ্য মানে করে গেলে নিজেদের বিপদ ডেকে আনা। অগ্রাহ্য হচ্ছে শুধু সেটা নয়, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বিশেষ করে এই রাজ্যে যে র্যাডিক্যাল অ্যাগ্রেসিভ যারা এই ধরনের নেতা রয়েছে, তাদেরকে আরো বেশি প্রমোট করা হচ্ছে, তাদেরকে খোলা ছুট দেওয়া হচ্ছে, এবং যাতে তারা নিজেদের সমাজকে আরো বেশি কলুষিত করছেন, গোটা সমাজটাকে কলুষিত করছে। তাদেরকে আটকানোর বদলে ভোটের লোভে, ক্ষমতার লোভে তাদেরকে প্রমোট করা হচ্ছে। ফলে গোটা দেশের কথা, সমাজের কথা ভুলে গিয়ে শুধু যদি এই রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য এই বিপজ্জনক খেলাটা খেলতে দেওয়া হয়, তাহলে এই রাজ্যের সরকারকে আটকাতে পারে। একদম, অনেক ধন্যবাদ। এবং বাকিদেরও ধন্যবাদ। অমরবাবুর মতন মানুষজন যারা একসময় বাংলাদেশে ছিলেন, এপার বাংলায় চলে এসেছেন ভারতীয় হয়ে, গর্বের সাথে ভারতীয় হয়ে, তাদেরকেও ধন্যবাদ। কিন্তু আবারও ওই একই কথা বলছি, হিন্দুরা যে দেশে শাসন ক্ষমতা কায়েম করেছে, হিন্দুরা যে দেশে মেজরিটি থাকেছে, শেষে দেখে মাইনরিটিদের কোনো সমস্যা হয়নি। কিন্তু যেখানে যেখানে হিন্দুরা মেজরিটির থেকে মাইনরিটি হয়ে গেছে, অর্থাৎ সংখ্যালঘু হয়ে গেছে, সেই জায়গায় হিন্দুরা আর নিজের মতন করে থাকতে পারেনি। হয় সংখ্যালঘু হয়ে পালিয়ে গেছে, নয়তো ধর্মান্তরিত হয়েছে, বা গায়েব হয়ে গেছে। এটা যেন পশ্চিমবঙ্গ বা ভারতে না হয়। লড়াইটা ঠিক সেই জায়গাতেই। একটা ছোট্ট বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।